যেহেতু বিবাহ অনুষ্ঠান আকস্মিক সংঘটিত হয়েছে তাই বৌভাতটাও ছিমছাম ধাঁচের ছিল। খুব বেশি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়নি, তবে খুব বেশি সাধারণও নয়। মোটামুটি ঘরনার বলা যায়। আমাদের পারিবারিক আত্মীয় স্বজনদের নিয়েই মূলত অনুষ্ঠানটা হয়েছে। বহিরাগত বলতে অন্তিকের কিছু বন্ধুরা এসেছিলেন এই যা। তবে উনি আমাকেও বলেছিল আমার বন্ধুবান্ধবকে দাওয়াত করতে। কিন্তু দুর্ভাগ্যবশত ওদের নাম্বার আমার মুখস্থ নয়। বটকথা এমন হুট করেই সবকিছু হয়েছে যে ওদেরকে একবারও জানাতেও পারিনি। মূলত আমার বন্ধুমহলের সদস্য সংখ্যা অনেক হলেও খুব কাছের রয়েছে দুজন। ওদেরকেও জানাতে পারিনি। আমার একটু মন কেমন করছিল। হ্যাঁ, আমার বাবার বাসা থেকেও লোকজন এসেছে, তবে আব্বু আম্মু আসেননি। চাচ্চু ফুপ্পি আর কাজিনরা এসেছিল। আব্বু আম্মুকে একদিন দেখিনি, তাতেই মনে হচ্ছে কত যুগযুগান্তর পার হয়ে গিয়েছে। এখন বুঝছি আম্মু কেন বারবার নানু বাড়ি যেতে চাইত। আমিও আমার বাড়িতে যেতে চাই। আমার বিছানায় শুয়ে পছন্দের উপন্যাসের বইগুলো শেষ করতে চাই। ইস, কিছুদিন আগেই না কতগুলো বই উপহার পেলাম। পড়াই তো হলো না। এবার বাড়ি গিয়েই শেষ করব। ৭-৫ ভাবতে ভাবতেই কক্ষে কারো উপস্থিতি টের পেলাম। বুঝলাম আমার মিস্টার এসেছেন। ধীরে ধীরে আমার পিছনে এসে দাঁড়াচ্ছেন বুঝলাম। অদ্ভুত এক শিরশিরানি ছেয়ে যাচ্ছে সমগ্র শরীর। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমায়। এই কি তবে সেই অনুভূতি, যেটা এতদিন যাবৎ উপন্যাসে পড়েছি, পিঠ বেয়ে নেমে যাওয়া শীতল স্রোত নামে? মুহূর্তটাকে অনুভব করছি চোখ বন্ধ রেখেই। আকস্মিক পিছনের অস্তিত্বটা সরে গেল। তীব্র গতিতে চোখ মেলে তাকাতেই দেখলাম আসলে কেউ ছিলই না। মানে কি? টিপিক্যাল বাংলা সিরিয়ালের মতো হলো? না না, আমি তো স্টার জলসা জি বাংলা দেখি না। ভালো করে নজর বোলালাম সমগ্র কক্ষে। কিন্তু বাস্তবতা এটাই যে কক্ষে আসলেও কেউ নেই। কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলাম। বলাবাহুল্য ভীতু আমি বড্ড। আর সময়টা প্রায় রাত ৮টা। ফাঁকা কক্ষে ভূতের উপদ্রব হল নাকি? শুকনো ধোক গিলে ভয়ার্ত নেত্রে চাইলাম, অতঃপর দৃষ্টি বড় করে ছুট্টে পালাতে গিয়ে চিৎকার করে উঠলাম, আম্মু! তবে কথাগুলো বের হল না আর মুখ দিয়ে। তার আগেই বেশ একখানা শক্তপোক্ত পৌরুষ হাত আষ্টেপৃষ্ঠে ধরল আমার মুখখানা। ভয়ের তোপে জ্ঞান হারানোর উপক্রম। চোখ ফেটে অশ্রুকণা বেরিয়ে আসতে চাইছে। কামড় দিতে গিয়ে টের পেলাম আনাড়ি দাঁতগুলো হাতের তালুতে কামড় দিতে সক্ষম হচ্ছে না। ইয়া আল্লাহ, বাঁচাও আমাকে! হাত পা ছড়াছড়ি শুরু করেছি ইতিমধ্যেই আকস্মিক মুখ থেকে হাতটা সরে গেল। আমি ফের পুরো দমে চিল্লিয়ে উঠতে যাব, ঠিক তখনই উনি আমার 2 কাঁধ শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। আমি ভয়ালতঙ্কে চোখমুখ একদম খিচে বন্ধ করে রেখেছি। হঠাৎ ওনার সেই পরিচিত ভরাট কণ্ঠস্বরের ফিসফিসানি কানে এল, আরে শান্ত হন। আমি অন্তিক। চিৎকার করছেন কেন? আমি পিটপিট করে চোখ মেলে তাকালাম। দেখলাম ডক্টর সাহেব আমার দিকে চেয়ে একটা চরম বিরক্তিকর মুখভঙ্গি করে আছেন। ওনার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এতক্ষণ মনে মনে যে রোমান্টিকতার জাল বুনছিলেন আমার এই আম্মু মার্কা চিল্লানিতে, তাতে এক বালতি বরফঠান্ডা পানি ঢেলে দিয়েছি আমি। ওনার হাতের বাঁধন একটু আলগা হতেই আমি চোখ বড় বড় করে তরবর করে বলে উঠলাম, আপনি আপনি এভাবে চোরের মতো পেছন থেকে এসে মুখ চেপে ধরলেন কেন? আর রুমে তো কেউ ছিল না, হুট করে কোত্থেকে এলেন? অন্তিক নিজের কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চশমাটা নাকের ডগায় খানিকটা নেমে এসেছে। উনি অত্যন্ত আক্ষেপের সুরে বললেন, ইউ স্টুপিড গার্ল! ওয়াশরুমের দরজাটা যে খোলা ছিল সেটা কি আপনার ওই পুচকে চোখে পড়েনি? আর আমি চোরের মতো আসব কেন? এটা আমার রুম। মানুষজন শুনলে ভাববে বৌভাতের রাতে আমি বউকে নিয়ে পালাতে করতে এসেছি। এই জন্যই বলে পিচ্চি মানুষকে বিয়ে করার এই এক জ্বালা। পিচ্চি শব্দটা শোনামাত্রই আমার কান দিয়ে ধোঁয়া বের হতে লাগল। রাগে গা রি করে উঠল আমার। আমি ওনার দিকে এক পা এগিয়ে গিয়ে তর্জনী উঁচিয়ে বললাম, দেখুন, একদম আমাকে পিচ্চি বলবেন না। আমি কিন্তু এখন আর কোনো কথা শুনছি না আপনার। আপনি বারবার আমাকে অপমান করছেন। উনি আমার এই রাগী চিলড্রেন লুক দেখে মুচকি হাসলেন। ওনার সেই মায়াবী চাপদারির আড়ালে লুকিয়ে থাকা হাসিটা বড্ড মারাত্মক সংক্রামক। উনি বললেন, অপমান কোথায় করলাম? আপনি আসলেই পিচ্চি, কিচ্ছু বোঝেন না। এই যে এতক্ষণ ধরে একটা রোমান্টিক আবহাওয়া তৈরি করার চেষ্টা করছি, আর আপনি ভূত ভেবে আম্মু আম্মু করে চিল্লাচ্ছেন। কথাটা শুনে আমি হুট করে চুপসে গেলাম।
আর তখনই খেয়াল করলাম উনি আমার কতটা কাছাকাছি দাঁড়িয়ে আছেন। লোকটা আসলেই বড় লম্বা। আমি ওনার ঠিক বক্ষদেশ বরাবর গিয়ে ঠেকেছি। ওনার দিকে তাকাতে হলে আমাকে রীতিমতো ঘাড় বাঁকিয়ে উপরের দিকে চোখ তুলে তাকাতে হয়। এত কাছ থেকে ওনাকে এর আগে দেখা হয়নি। এবার ওনাকে আরও বেশি ড্যাশিং লাগছে। নিখুঁত জলাইন, তীক্ষ্ণ চোখ দুটো চশমার আড়ালে আবিত। অবাধ্য কয়েকটা চুলের গোছা কপালে এসে পড়েছে। একদম হুবহু আমার পছন্দের উপন্যাসের নায়ক। বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। একেই কি তবে চরম পর্যায়ের ক্রাশ খাওয়া বলে? তবে পরক্ষণেই নিজের ব্যক্তিত্বের ভারিক্কি সামলে নিলাম। ঘাড়ত্তারা স্বভাবটা তো আর এক নিমেষে হাওয়া হয়ে যাবে না। আমি ওনার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে একটু ঝগড়া লাগানোর ভঙ্গিতে মুখটা বেঁকিয়ে বললাম, হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। আপনিই তো দুনিয়ার সব বোঝেন, মিস্টার ডক্টর সাহেব। তা এতই যদি পিচ্চি মনে হয় তবে বিয়ে করতে রাজি হয়েছিলেন কেন শুনি? আমার এই তাৎক্ষণিক ধারালো কাউন্টার অ্যাটাকে অন্তিক শাহরিয়ার মহাশয় এবার বেশ খানিকটা থতমত খেলেন। ওনার সেই গম্ভীর চশমা জোড়া ঠিক করতে করতে উনি আমার দিকে এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইলেন, যেন আমার এই পুচকে মুখের বড় বড় কথা উনি বেশ উপভোগ করছেন। কিন্তু আমি থামার পাত্রী নই। পুনরায় বললাম, কি হলো বলুন? উনি এবার অদ্ভুত দৃষ্টিতে চাইলেন। একদম হৃদগহ্বরে তীক্ষ্ণ হুলের মতো ফোটা সে দৃষ্টি। সেই সম্মোহনী জাদু মিশ্রিত দৃষ্টি এক নিমেষে আমার সমস্ত ঘাড়তারামকে স্থবির করে দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি এক কদম এগিয়ে এলেন আমার দিকে। ওনার আকস্মিক এই অগ্রসরণে আমি ঘাবড়ে গিয়ে এক কদম পিছিয়ে গেলাম। কিন্তু মিস্টার ডক্টরের থামার কোনো লক্ষণ নেই। উনি ফের এক কদম এগোলেন, ওনার সাথে পাল্লা দিয়ে আমিও ভয়ার্ত হরিণীর মতো আরও এক কদম পেছনে সরলাম। এভাবে উনি এগোচ্ছেন আর আমি পিছিয়ে যাচ্ছি, যতক্ষণ না আমার পিঠটা গিয়ে ঠেকল পেছনের শক্ত দেয়ালে, পালানোর সব পথ বন্ধ। অন্তিক দুদিকে দেয়ালের উপর হাত রেখে আমাকে ওনার বাহুডোরে প্রায় বন্দি করে ফেললেন। এত কাছে যে ওনার গায়ের সেই মৃদু পুরুষালী পারফিউমে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। উনি আমার দিকে কিঞ্চিত ঝুঁকে সেই ভরাট কণ্ঠে ফিসফিস করে শুধালেন, কি যেন বলছিলেন ম্যাডাম? আমি কেন বিয়ে করতে রাজি হলাম, তাই তো? আমার তখন হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে ছুটছে। গলার কাছে এসে হৃদযন্ত্রটা ধরফর করছে। আমি কোনোমতে আমতা আমতা করে বললাম, মানে? আপনি তো আমাকে পিচ্চি বলেন, তাই? ওনার ঠোঁটের কোণে সেই চেনা মায়াবী হাসির রেখাটা আবার ফুটে উঠল। চশমার আড়ালের চোখ দুটোতে দুষ্টুমির আভাস। উনি আরও একটু ঝুঁকে এলেন, ওনার উষ্ণ নিঃশ্বাস এখন স্পষ্ট আমার গালে আছড়ে পড়ছে। ভরাট কণ্ঠে তিনি বললেন, পিচ্চি তো অবশ্যই। তবে এই পিচ্চি মেয়ের ঘাড়ত্তারামো আর ধারালো কথার ধার যে আমার বেশ ভালো লেগেছে। এখন ভাবছি সারা জীবনের জন্য এই মিষ্টি উপদ্রবটা ঘরে এনে একদম পারফেক্ট ডিসিশনই নিয়েছি। ওনার এই মারাত্মক সুইট আর ফ্লার্টেটিং স্বীকারোক্তিতে আমার কানমাথা গরম হয়ে লাল হয়ে গেল। লজ্জায় আর আড়ষ্টতায় চোখ দুটো বন্ধ করে নিতে বাধ্য হলাম। তখনই অনুভব করলাম উনি আরও খানিকটা ঝুঁকে ওনার ঠোঁট দুটো আলতো করে ছোঁয়াতে গেলেন আমার ঘাড়ের স্পর্শকাতর অংশে। শরীরে যেন এক তীব্র বিদ্যুৎলতা খেলে গেল। লজ্জার চূড়ান্ত সীমায় পৌঁছে হুট করেই কোত্থেকে যেন এক অদ্ভুত শক্তি ভর করল আমার উপর। আমি ওনার বুকে দুই হাত দিয়ে কিঞ্চিত ধাক্কা দিয়ে ওনার বাহুর ফাঁক গলে একদম নিচু হয়ে চকিতে বেরিয়ে গেলাম। জীবনে প্রথমবারের মতো নিজের উচ্চতা নিয়ে গর্ববোধ করতে ইচ্ছা করছে। খুব বেশি লম্বা না হয় ভালোই হয়েছে মনে হচ্ছে। এক মুহূর্ত আর অমুখ হলাম না। হাতের মুঠোয় শাড়ির কুচিটা কোনমতে চেপে ধরে এক প্রকার ঝড়ের গতিতে দরজা খুলে রুমের বাইরে ড্রয়িংরুমের দিকে ছুটে চলে গেলাম। রাতের খাবার শেষে দিবার ঘরে গিয়েছিলাম। গল্প করতে করতে কখন যে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে জানা নেই। হঠাৎ ঘুমের মাঝে অনুভূত হল শূন্যে ভাসছি আমি। এরপরে আমার মনে হয়েছে আমার মনের ভ্রান্তি, কিন্তু প্রথমে ভাবলাম হয়তো কোনো মিষ্টি স্বপ্নের গভীর আচ্ছন্নতা, মনের তীব্র ভ্রান্তি। কিন্তু পরক্ষণেই দোলাচলটা আরও স্পষ্ট হল। মনে হলো কেউ একজন আমাকে খুব সাবধানে পরম মায়ে আগলে নিয়ে হেঁটে চলেছে। তন্দ্রাচ্ছন্নতার রেশ কাটিয়ে তৎক্ষণাৎ পিটপিট করে চোখ মেলতেই আমার বিস্ফোরিত নেত্র জোড়া গিয়ে ঠেকল ওনার চিবুকে। আবছা আলোধারিতে স্পষ্ট দেখতে পেলাম আমি অন্তিকের শক্তপোক্ত দুহাতে কোলবালিশের মতো আবদ্ধ হয়ে আছি। উনি বেশ ধীরস্থির পায়ে করিডোর পেরিয়ে ওনার রুমের দিকে এগোচ্ছেন। লজ্জা আর বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে আমি ওনার শার্টের কলারটা খামচে ধরে প্রায় আর্তনাদ করে উঠলাম। কি করছেন কি আপনি? নামান আমাকে, পড়ে যাব তো।
ডক্টর সাহেব আমার এমন আকস্মিক জেগে ওঠায় এতটুকুও চমকালেন না। ওনার সেই চিরচেনা ভরাট, গম্ভীর কণ্ঠে চশমার আড়াল থেকেই মৃদু হেসে চাইলেন। ওনার পায়ের গতি সচল রেখেই বললেন, এতক্ষণ কি পড়ে গিয়েছেন? আমি ওনার বুকের সাথে প্রায় লেপ্টে থাকা অবস্থাতেই কোনোমতে নেতিবাচক মাথা নাড়লাম। উনি ঠোঁট বাঁকিয়ে বললেন, তাহলে এখনও পড়বেন না? আপনার হাজবেন্ডের গ্রিপ যথেষ্ট স্ট্রং ম্যাডাম। ওনার এই অতি আত্মবিশ্বাসী জবাবে আমার কানমাথা আবার গরম হতে শুরু করল। আমি আমতা আমতা করে কাপা কাপা গলায় শুধালাম, তা তা বলে এভাবে মাঝরাতে চোরের মতো কোলে তুলে নিয়ে যাচ্ছেন কেন? আমরা ততক্ষণে ওনার অন্ধকার শয়নকক্ষে প্রবেশ করেছি। বিছানার পাশে আসতেই উনি আমাকে খুব আলতো করে, যেন কোনো কাচের পুতুলকে রাখছেন, সেভাবে বিছানায় নামিয়ে দিলেন। কিন্তু ওনার হাতের বাঁধন পুরোপুরি আলগা করলেন না। ওনার এক হাত আমার কোমরের নিচে, অন্য হাত পিঠে। ওনার সেই গভীর, সম্মোহনী চোখ দুটো আমার চোখের উপর স্থির রেখে ফিসফিস করে বললেন, চোরের মতো কেন হবে? নিজের হালাল অধিকার খাটিয়ে নিয়ে আসছি। আর তাছাড়া, বিয়েটা তো করেছি বুকে কোলবালিশের মতো আগলে ঘুমানোর জন্য, তাই না? এখন বউ যদি বাসর রাতের পরদিনই নন্দের রুমে গিয়ে একা একা রাত কাটায়, তাহলে আমি কি ফাঁকা রুমে একা একা ছাদ দেখব? তাহলে বিয়েটা করলাম কেন বলুন? ওনার এই অবলীলায় বলা মারাত্মক রোমান্টিক আর অধিকার মেশানো কথাবার্তায় আমার মুখের সমস্ত ক্ষয় ফুটে যাওয়া কথা যেন গলার কাছে এসে আটকে গেল। ঘাড়ত্তারা তরি যেন এক নিমিষে ডক্টর অন্তিক শাহরিয়ারের ভালোবাসার প্রেসক্রিপশনের সামনে একদম কুপোকাত। আমি লজ্জায় মুখ লুকানোর জন্য ওনার বুকের দিকেই আরও কিছুটা সেধিয়ে গেলাম। আহ! জীবনের শ্রেষ্ঠ দিন আজ। বাসায় যাব, নিজের বাসায়। শান্তি শান্তি লাগছে ভীষণ। আমি একখানা শাড়ি হাতে সবে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছি। হঠাৎ ড্রেসিং টেবিলের আয়নায় ওনার প্রতিবিম্ব ফুটে উঠতেই আমার হাতজোড়া শাড়ির ভাঁজেই থমকে গেল। সবেমাত্র গোসল সেরে বের হয়েছেন মিস্টার ডক্টর। ওনার সেই অবাধ্য বাবরি চুলগুলো থেকে ছোট ছোট পানির কণা চুইয়ে পড়ছে চওড়া কাঁধে। কাঁধের উপর ঝুলতে থাকা তোয়ালেটা দিয়ে চুলগুলো হালকা ঝাড়তে ঝাড়তে উনি আমার ঠিক পেছনে এসে দাঁড়ালেন। চোখে তখনও চশমাটা ওঠেনি, তাই ওনার তীক্ষ্ণ চোখ দুটোকে এই মুহূর্তে বড্ড বেশি মায়াবী আর চিত্তাকর্ষক লাগছে। আমি আয়নার দিকে তাকিয়েই ওনার সৌন্দর্য গিলছিলাম, হঠাৎ উনি আয়নাতেই আমার চোখের দিকে সোজা তাকিয়ে ভ্রু জোড়া সামান্য কুঁচকালেন। ওনার সেই স্বভাবসুলভ ভরাট কণ্ঠে শুধালেন, কি ব্যাপার ম্যাম? আবার শাড়ি পরার প্ল্যানিং করা হচ্ছে বুঝি? আমি শাড়িটা বুকের কাছে চেপে ধরে আয়নাতেই মাথা নেড়ে সায় দিয়ে বললাম, জি। উনি তোয়ালেটা পাশে রেখে এক হাত প্যান্টের পকেটে পুরে একদম স্টান বলে দিলেন, একদম না। আজকে আর শাড়ি পরার কোনো প্রয়োজন নেই। ওনার এমন সোজাসাপটা বারণ শুনে আমার সেই চিরাচরিত ঘাড়তারামো মাথাচাড়া দিয়ে উঠল। আমি ঝট করে ওনার দিকে ঘুরে দাঁড়িয়ে একটু ক্ষোভ মেশানো সুরে বললাম, কেন? সবাই তো বাপের বাড়ি যাওয়ার সময় নতুন বুকে শাড়ি পরতেই বলে। সব স্বামীরাই চায় তাদের স্ত্রীরা শাড়ি পরে থাকুক, আর আপনি অদ্ভুত মানুষের মতো বারণ করছেন। অন্তিক আমার এই ঝাঝালো কথার পিঠে এতটুকুও রাগলেন না। বরং শীতল হাস্যে আমার আরও এক কদম কাছাকাছি এসে আমার চোখের দিকে চাইলেন। ওনার সেই সম্মোহনী চাহনি আমার ভেতরের সব রাগ নিমেষেই শুষে নিল। উনি অত্যন্ত শান্ত গলায় বললেন, আমি আর 10টা সাধারণ স্বামীর মতো হতে চাই না, তরি, যারা নিজের স্ত্রীর স্বাচ্ছন্দ্যের চেয়ে বাইরের লোক দেখানো সাজগোজকে বেশি প্রাধান্য দেয়। আমি কাল থেকে নোটিশ করছি, আপনি শাড়ি পরে একদম কমফোর্ট ফিল করছেন না। কখনো শাড়ির কুচি সরে যাচ্ছে, কখনো আঁচল সামলাতে গিয়ে আপনার চোখে মুখে একটা চরম অস্বস্তি ফুটে উঠছে। এত অস্বস্তি নিয়ে বাবার বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। আপনি বরং চেঞ্জ করে অন্য কোনো কমফোর্টেবল ড্রেস পরে নিন। ওনার এই সূক্ষ্ম খেয়াল রাখার ব্যাপারটা আমার মনের একদম গহীনে গিয়ে ধাক্কা দিল। ইস! লোকটা এত কেয়ারিং কেন? কিন্তু পরক্ষণেই আমার মনে পড়ল এক চরম সত্য। আমি একটু আমতা আমতা করে নিচু স্বরে বললাম, কিন্তু আমি তো সাথে করে অন্য কোনো ড্রেস তো আনিনি। সব তো বাড়িতেই রয়ে গেছে। উনি আমার কথা শুনে মৃদু হাসলেন। তারপর খাটের পাশের ড্রয়ার থেকে একটা রূপালি চাবি বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নিন ওনার আলমারির চাবি। আলমারিটা খুলে দেখুন, ওখানে আপনার প্রয়োজনীয় সব রাখা আছে। আমি চরম অবাক হয়ে ওনার হাত থেকে চাবিটা নিলাম। কৌতূহল নিয়ে আলমারির পাল্লাটা খুলতেই আমার চোখ জোড়া যেন চড়ক গাছ। আমি জাস্ট থু হয়ে দাঁড়িয়ে রইলাম।
আলমারির একটা পুরো তাক জুড়ে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে বেশ কিছু আধুনিক ও চমৎকার ডিজাইনের থ্রি পিস আর কুর্তি। আমি অবিশ্বাস্য চোখে ওনার দিকে তাকালাম। এত ড্রেস এখানে কখন এলো? উনি আলমারির দিকে না তাকিয়ে ওনার চশমাটা চোখে পড়তে পড়তে ক্যাজুয়াল ভঙ্গিতে বললেন, এতগুলো ড্রেস দেখে অবাক হওয়ার কিছু নেই। কালকে হয়তো আলমারি খোলেননি, তাই দেখেননি। কথাটা শুনে আমার ঠোঁটের কোণে এক চিলতে সুখের হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলাম, ঠিক এই রকম দৃশ্যই তো আমি কত শত উপন্যাসে পড়েছি। নায়কের এমন সারপ্রাইজ দেওয়া ড্রেস দেখে নায়িকা মনে মনে কত খুশি হয়। আজ আমার বাস্তব জীবনেও ঠিক তাই হচ্ছে। এক অদ্ভুত ভালো লাগার রেশ আমার পুরো মনটাকে ছুঁয়ে গেল। নিজেকে একটু সামলে নিয়ে আমি চাবিটা আবার ওনার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই নিন আপনার চাবি। ড্রেস তো পেয়ে গেছি, এটা এখন আপনিই রাখুন। অন্তিক আমার বাড়ানো হাতের দিকে চাইলেন, তবে চাবিটা নিলেন না। ওনার সেই গভীর চোখ দুটো আমার মুখের উপর স্থির করে বললেন, একদম না। চাবিটা এখন থেকে আপনার কাছেই থাকবে। এই ঘরের, এই আলমারির, সবকিছুর দায়িত্ব এখন থেকে আপনার। আমি একটু ভড়কে গেলাম। চোখ দুটো গোল গোল করে বললাম, ধুর, একদম না। দেখুন, আমি এমনিতেই ভীষণ চঞ্চল মানুষ, কোনো কিছু সামলে রাখতে পারি না। হারিয়ে ফেললে তখন বুঝবেন। উনি আমার এই ছেলেমানুষি কথা শুনে আর নিজেকে সামলাতে পারলেন না। ওনার চাপদারির আড়ালে লুকিয়ে থাকা সেই মায়াবী ড্যাশিং হাসিটা এবার পুরোপুরি চড়া হল। উনি আমার ঠিক কানের কাছে মুখটা নামিয়ে এনে অত্যন্ত গভীর স্বরে ফিসফিস করে বললেন, যে মেয়ে আমার মতো এত বড় একটা খ্যাপাটে বরকে অবলীলায় সামলে নিতে পারছে, তার কাছে একটা সামান্য আলমারির চাবি সামলানো কোনো ব্যাপারই না। আমার ঘাড়তারা পরিণীতা, সুতরাং আলমারি, সমস্ত ঘর এবং বর, দুটোই এখন আপনাকে সামলাতে হবে। ওনার এহেন কথায় আমার পুরো শরীর যেন আবার অবশ হয়ে এল। ধুর, লোকটা কথায় কথায় ফ্লার্ট করে। লজ্জায় লালনীল অবস্থা আমার। চাবিটা শক্ত করে মুঠোয় চেপে ধরে আর এক মুহূর্ত ওনার সামনে দাঁড়ালাম না। ড্রেসটা হাতে নিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে প্রায় দৌড়ে পালালাম। আমার বাবার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সূর্যটা কিঞ্চিৎ পশ্চিমে হেলে পড়েছিল। বলা বাহুল্য, আমরা একটু দেরিতেই রওনা হয়েছিলাম। তবে বাড়ি ফেরার পর থেকেই আমার সমস্ত জগৎস্থবির হয়েছে একখানা নতুন উপন্যাসের পাতা। সফর, ক্লান্তি, চতুর্পার্শ্বের কোলাহল কোনো কিছুই আমাকে সেই উপন্যাসের কাল্পনিক জগৎ থেকে বিচ্যুত করতে পারেনি। বিছানায় উপুর হয়ে শুয়ে একমনে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে চলেছি। সময়ের ধ্যানজ্ঞান ছিল না কিছুই। উপন্যাসের নায়ক নায়িকার মানবিমানের টানাপোড়েনে আমি তখন এতটাই বিভোর যে বহির্জগতের কোনো কোলাহলই আমার কানে পৌঁছাচ্ছিল না। ঘড়ির কাঁটা এখন রাত ৮টাতে ঠেকেছে। বইটার এখনও প্রায় ৫০ পৃষ্ঠার মতো বাকি। আমার তীব্র ইচ্ছা করছে বাকি সবটুকু এক নিঃশ্বাসে শেষ করতে, কিন্তু বিধি বাম। ড্রয়িংরুম থেকে আম্মুর অনবরত উচ্চৈঃস্বরের ডাকাডাকিতে অবশেষে দীর্ঘশ্বাস ফেলে বইটা বন্ধ করতে হল। এই এক জ্বালা, নিজের বাড়িতে এলেও একটু শান্তিতে কল্পনাকে উপভোগ করার জো নেই। চাচ্চুর বড় মেয়ে, আমার ছোট বোন মেহজাবিন রুমে এসে আমার হাত ধরে টানতে টানতে বলল, কি আপু, এত কি পড়ো? কাকি আম্মু ডাকে তোমায়। চলো জলদি। আমি অলস ভঙ্গিতে বিছানা থেকে নেমে পরনের ড্রেসটা একটু ঠিক করে মেহজাবিনের সাথে গল্প করতে করতে ড্রয়িংরুমের দিকে এগোলাম। ড্রয়িংরুমে এসেই দেখি রুমের ঠিক মাঝখানের সোফাটায় সবাই গোল হয়ে বসে গল্পের আসর জমিয়েছে। একদিকে আমার আব্বু আর চাচ্চু, আর ওনাদের ঠিক মাঝখানের এক সোফাটায় বসে আছেন মিস্টার ডক্টর। ওনার পরনে এখন একটা হালকা রঙের ক্যাজুয়াল শার্ট, প্যান্ট আর চোখে সেই চশমা। আব্বু আর চাচ্চুর গম্ভীর সব রাজনৈতিক কিংবা সামাজিক কথার মাঝখানে উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে মাথা নেড়ে মৃদু মৃদু হাসছেন আর টুকটাক কথা বলছেন। দেখে বোঝার উপায় নেই যে এই বাড়িতে ওনার এটা প্রথম আসা। লোকটা কত্ত সামাজিক, আর ওনার বউ হয়ে আমি কিনা চূড়ান্ত পর্যায়ের অসামাজিক। চিফ নিজেই ধিক্কার জানালাম নিজেকে। ওদিকে কাকিমনি আর আম্মু ডাইনিং টেবিলের দিকে খাবার সার্ভ করার তোড়জোড় করছেন। পুরো ঘর জুড়ে একটা উৎসবমুখর, চেনা চেনা আনন্দঘন পরিবেশ। সত্যি বলতে এমন পরিবেশ পার্সোনালি আমার বিস্তর পছন্দ। আমাকে ড্রয়িংরুমে ঢুকতে দেখেই আম্মু রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে বললেন, এই যে আমাদের মহাশয় এলেন। তা এতক্ষণ কি করা হচ্ছিল শুনি? একটু হাতে হাতে বাটিগুলো টেবিল পর্যন্ত এগিয়ে দিতে পারিস না? বরের সামনে একটু লক্ষ্মী মেয়ে সেজে দেখা অন্তত। আমি আম্মুর কথায় একদম কান না দিয়ে ওনাদের দিকে চেয়ে ঠোঁট উল্টে চড়া সুরে বললাম, একদম পারব না।
আমি মাত্র নিজের বাড়িতে এলাম, আর তোমরা এসেই আমাকে দিয়ে খাটানো শুরু করে দিলে? আমি এখন কিচ্ছু করব না। বলেই আমি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে সোফায় আব্বু আর চাচ্চুর মাঝখানের সামান্য খালি জায়গাটুকুতে একদম জোর জবরদস্তিতে দখল করলাম। আব্বুর গা ঘেঁষে বসে ওনার কাঁধে মাথা রাখতেই আমার দীর্ঘদিনের চেনা শান্তিটা যেন ফিরে এলো। আব্বু আমার আদুরেপনায় হেসে উঠলেন এবং ওনার বড় হাতটা দিয়ে পরম মমতায় আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। চাচ্চু আমার গালটা হালকা টেনে দিয়ে বললেন, আমাদের তরিমা কি কখনো বড় হবে? শ্বশুরবাড়ি গিয়েও বুঝি এমন ঘাড়তাড়ামো করেছিস? আমি আব্বুর বাহুর নিচে আরও একটু সেধিয়ে গিয়ে বললাম, আমি মোটেও ঘাড়তাড়ামো করি না। তোমরা সবাই মিলে আমার নামে বানিয়ে বানিয়ে অপবাদ দিচ্ছ। এমন সময় আমার চাচ্চুর ছোট মেয়ে, 4 বছর বয়সী পুচকে তানহা গুটি গুটি পায়ে ফ্রকের কোনা ধরে আমার সামনে এসে দাঁড়াল। বড় বড় দুটো গোল চোখ দিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোনো কথা না বলে টুপ করে এসে আমার কোলে চড়ে বসল। তানহার সেই নরম তুলতুলে শরীরটাকে জড়িয়ে আমি কপালে একটা চুমু খেয়ে ওকে আরও শক্ত করে জাপটে ধরলাম। ডাইনিং টেবিল থেকে চামচ হাতে এগিয়ে এসে আম্মু আমার এই কাণ্ড দেখে কপালে করাঘাত করার ভঙ্গি করলেন। অত্যন্ত গম্ভীর গলায় বললেন, আহারে আদর, বলি তোরি, এখন তোর বিয়ে হয়ে গেছে। এখন তো একটু বড় হ, একটু গাম্ভীর্য আন নিজের মধ্যে। এখনও বাচ্চাদের মতো বাপের কোলে, চাচার কোলে গিয়ে বসে আছিস, কোলে আবার আরেকটা বাচ্চা। জামাই দেখলে কি ভাববে? আম্মুর এই বিয়ে হয়ে গেছে আর জামাই শব্দ দুটো শোনামাত্রই আমার ভেতরের সুপ্ত তেরিয়া ভাবটা হুট করে জেগে উঠল। আমি কোল থেকে তানহাকে একটু সোজা করে বসিয়ে আম্মুর দিকে চেয়ে মুখ ফুলিয়ে বেশ অভিমানী গলায় বলে উঠলাম, বিয়ে দিয়েছ কেন তোমরা? আমি কি এখন বিয়ে করতে চেয়েছিলাম নাকি? আমাকে না জানিয়ে হুট করে ধরে একটা অচেনা মানুষের সাথে বিয়ে দিয়ে দিলে, আর এখন বলছো বড় হতে। আমি বড় হব না, একদমই না। কথাগুলো এক নিঃশ্বাসে বিন্দুমাত্র না ভেবেই বলে ফেললাম। কিন্তু বলা শেষ হতেই হুট করে আমার খেয়াল হলো, সর্বনাশ, আমি কার সামনে দাঁড়িয়ে এসব বলছি। চট করে আমার নজর গেল সোফায় বসে থাকা অন্তিকের দিকে। চেয়েই আমার জিভ কামড়ে ধরতে ইচ্ছা করল। লজ্জায় আর আড়ষ্টতায় আমার পুরো মুখমণ্ডল মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। মিস্টার ডক্টর তখনও সোফায় বসে আছেন, কিন্তু ওনার চশমার আড়ালের অতি তীক্ষ্ণ চোখ দুটো এখন সম্পূর্ণভাবে আমার উপর নিবদ্ধ। ওনার চাপদারির আড়ালে লুকায়িত কিঞ্চিত তামাটে ঠোঁট জোড়ায় এক চিলতে অত্যন্ত দুষ্টুমিভরা রসাত্মক হাসি খেলা করছে। ওনার সেই চাউনি যেন পরোক্ষভাবে আমাকে বলছিল, কি যেন বলছিলেন ম্যাডাম? বিয়ে করতে চাননি? তাহলে কাল রাতে অমন বিড়ালছানার মতো আমার বুকে কে সেধিয়েছিল? ওনার এই নীরব অথচ মারাত্মক অর্থপূর্ণ চাহনির সামনে আমি লজ্জায় একদম কুঁকড়ে গেলাম। বরের সামনে এভাবে বিয়ের বিপক্ষে কথা বলাটা যে কতটা কেলেঙ্কারিজনক, তা আমার এই 17 বছরের মাথায় এবার বেশ ভালোমতোই ঢুকল। ধরনী বিধা হও, আমি ভেতরে যাই। ঠিক তখনই পরিস্থিতি সামাল দিতে আমার ফুফাতো বোন রোজা ড্রয়িংরুমের দরজার উপাস থেকে প্রায় দৌড়ে ঘরের ভেতর এসে ঢুকল। ও আমার সামনে এসে 2 হাত কোমরে দিয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে বলল, তোরি আপু, তুমি এতক্ষণ রুমে একা একা কি করছিলে বলো তো? আমি সারা বাড়ি খুঁজে তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমি অন্তিকের ওই সম্মোহনী দৃষ্টির সীমানা থেকে বাঁচতে ঝট করে রোজার দিকে তাকালাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অলস ভঙ্গিতে চুলগুলো কানের পেছনে গুজে বললাম, কি আবার করব? রুমে বসে শান্তিতে একটা মারাত্মক উপন্যাসের বই পড়ছিলাম। মাত্র 50টা পৃষ্ঠা বাকি আছে, আম্মু ডেকে না আনলে এতক্ষণে শেষই হয়ে যেত। আমার মুখে উপন্যাস শব্দটা শোনামাত্রই আম্মু ডাইনিং টেবিল থেকে প্রায় চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ, তোর তো আর দুনিয়ায় কোনো কাজ নেই। তুই সারাদিন শুধু ওই সব আজগুবি উপন্যাসের বই নিয়েই পড়ে থাকিস। শ্বশুরবাড়ি গেলি, সেখানেও নাকি বই পড়েছে। এখন নিজের বাসায় আসলি, এখানে এসেও একটু আমাদের সাথে বসবি, দুটো সুখ দুঃখের কথা বলবি, জামাইকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাবি, তা না, উনি আছেন ওনার ওই বই নিয়ে। এই মেয়ের মাথায় উপন্যাসের ভূত চেপে বসেছে। আম্মুর এই অনবদ্য বক্তৃতায় ড্রয়িংরুমের সবাই, আব্বু, চাচ্চু, এমনকি মেহজাবিন আর রোজাও বেশ শব্দ করে হেসে উঠল। আর আমার মিস্টার ডক্টর? উনি ওনার চশমাটা নাকের ডগায় একটু নামিয়ে আমার দিকে চেয়ে চোখের কোণ দিয়ে এমন একটা অদ্ভুত ইশারা করলেন, দেখে যে মনে হলো তাতেই লোকটা মনে মনে আমার আম্মুর সমস্ত কথার সাথে একমত প্রকাশ করছেন। আমি লজ্জায়, রাগে আর অভিমানে মুখটা অন্যদিকে ঘুরিয়ে তানহার নরম গালে কামড় দেওয়ার ভান করলাম। মনে ভাবলাম, ধুর, বাপের বাড়ি এসেও শান্তি নেই। সবাই মিলে আমার পেছনে লেগেছে।
আর ওই চশমা পরা মানুষটা তো আরও এক কাঠি ওপরে। উনি শুধু সুযোগ খোঁজেন কিভাবে আমাকে এভাবে দেখে ভরকে দেওয়া যায়। এমন খুনসুটির মাঝেই উপস্থিত হল আমার পার্শ্ববর্তী এক কাজিন। আপু বয়সে আমার 2 বছরের বড়। দেখতে ভীষণ মিষ্টি, আমার ভাষ্যে ইন্ডিয়ান নায়িকা কোয়েল মল্লিকের মতন কিছুটা মুখের গড়ন ওর। হুবহু নয়, তবে বেশ খানিকটা একরকম। আপুর সাথে আমার সম্পর্ক একদম অন্যরকম। যাকে বলে বোন নামক বান্ধবী ও আমার। আপুকে দেখে আমি হুডমুড়িয়ে ছুটে গেলাম। আর যেতে গিয়েই বিপত্তি। সোফার কভারে বাঁধল পাটা, একটুর জন্য আছাড়টা খাইনি। তবে শেষ রক্ষাও হল না, আপুকে নিয়ে সামনের কাউচটাতে পড়েছি একদম, অবস্থা জন্ডিস। ওর হাতে মেবি কিছু ছিল। পাশে পরেই ঝঞ্ঝনিয়ে শব্দ তুল। আমি চোখমুখ খিচে বললাম, কি রে, কি আনছিলি? আপু কিঞ্চিত রাগী কণ্ঠে বলল, কচু। আমি তৎক্ষণাৎ ওর উপর থেকে কোনমতে নিজেকে তুলে বললাম, ধুর, রাগ করিস কেন? আজ একটা জামাই যায় বলে তোর উপর পড়েছি। জামাই থাকলে তো তার উপর পড়তাম। আমার কথাগুলো বলতে দেরি। তৎক্ষণাৎ টের পেলাম উপস্থিত সকলের বিস্ফোরিত দৃষ্টি আমাতে নিবদ্ধ হয়েছে। বুঝলাম ভুল বাড়িতে বেল বাজিয়েছি। বর তো আমার সামনেই। আর আমি কিনা এসব। মানে? স্বভাব বদলাল না। আপু আমার কানে কানে কটাক্ষ করে বলল, বরং তোর সামনেই। আর দেখ কিভাবে চেয়ে আছে। উফস বনু, আজ তোর খবর আছে। আমি লজ্জা পেলাম কিনা জানি না, তবে ওনার দিকে তাকানোর সাহস করলাম না। প্রসঙ্গ পাল্টে বললাম, বাদ দে আপু। জানিস, আজ একটা উপন্যাস পড়তেছিলাম। ভাই নায়কটা কি জোস! পুরা চুম্মা চুম্মা টাইপ। কি অস্থির, আল্লাহ! আপু এবার আমাকে খুঁচিয়ে ইশারা করতেই আমার চক্ষু চরক গাছ। উনি আমার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছেন। কিছু কি শুনে ফেললেন তবে, হয় কপাল। লজ্জায় মাটিতে গেড়ে যেতে ইচ্ছা করছে। মাবুদ, কি বলে ফেললাম! লজ্জা! আর এই বেড়ারও বলিহারি। এখনই আমার পেছনে এসে দাঁড়াতে হতো। আমি কিছু বলার আগেই উনি আম্মুর উদ্দেশ্যে বললেন, আম্মু, আমার মাথাটা ধরেছে। একটু উপরে যাচ্ছি। ব্যাস। আমার মাদার ইন্ডিয়া জামাইকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। পারে তো কোলে করে জামাইকে রুমে দিয়ে আসে। উনি আমার আব্বুদের কাছে থেকেও বিদায় নিয়ে প্রস্থান করলেন। তবে উনি যেতেই আমার আম্মাজান আমায় উদ্দেশ্য করে একগাদা নির্দেশনা ছুড়ে বললেন, তোরই রুমে যা। আর দেখ জামাইজের কি কি লাগবে। কোনো কিছুর যেন একটুও গাফিলতি না হয়। আমি আর কি করব? বাধ্য মেয়ের মতো গেলাম নিজ কামরায়। স্বামী সেবা করতে। এই যে শুনছেন, বড্ড আজব তো। ওনার পিছু পিছুই কক্ষে এসেছি আমি। কিন্তু উনি লাপাত্তা। কোত্থাও কোনো চিহ্ন নেই। উবে গেলেন নাকি? ভাবনার মাঝেই কিঞ্চিত ধুকধুকানিকে সঙ্গী করে আমি এগিয়ে গেলাম জানলার দিকে। কিন্তু অদ্ভুত। এখানেও কোনো হদিস নেই ওনার। বড্ড বেশি অবাক হলাম আমি। পিছু ফিরে যেই না কক্ষ ত্যাগের প্রস্তুতি নিতে যাব সঙ্গে সঙ্গে নিজের বা হাতে কারো আলতো টান অনুভব করলাম। চিৎকারের সময়টুকু পেলাম না, তার মধ্যেই নিজের অস্তিত্ব বিছানায় আর আমার উপর কোনো বিশাল দেহকে উপলব্ধি করে তাজ্জব বনে গেলাম। বক্ষদেশের অল্পস্বল্প ধুকধুকানি এখন উন্মাদ অশ্বের গতি লাভ করেছে। ওনার মৃদু শ্বাস স্পষ্ট অনুভূত হচ্ছে আমার সমগ্র মুখমণ্ডল জুড়ে। লাজুকতা একে একে বেষ্টন করছে আমায়, গ্রাস করছে আমার সমগ্র অস্তিত্ব। রুমের আবছা আলোয় ওনার চশমা জোড়া টেবিলের উপর রাখা। চশমা ছাড়া অন্তিকের চোখ দুটো যে এতখানি সম্মোহনী আর গভীর হতে পারে, তা এই প্রথম এত কাছ থেকে আবিষ্কার করলাম। ওনার এলোমেলো বাবরি চুলগুলো আমার কপালে আর গালে আলতো করে ছোঁয়া দিচ্ছে। আমি আড়ষ্ট হয়ে চোখ দুটো বন্ধ করে নিতে যাব, তখনই ওনার সেই চেনা ভরাট, গম্ভীর কণ্ঠস্বরে ঘরের নিস্তব্ধতা ভাঙল। কি যেন বলছিলেন ম্যাডাম? উপন্যাসের নায়ক নাকি পুরাই? কি যেন একটা শব্দ বললেন? ওনার মুখে নিজের বলা সেই চরম লজ্জাজনক শব্দটার ইঙ্গিত শুনে আমার কানমাথা মুহূর্তেই ঝা ঝা করে উঠল। ইস! লোকটা তবে সব শুনেছেন। আমি চোখ দুটো শক্ত করে বন্ধ করে আমতা আমতা করে বললাম, মানে? আমি তো ওটা আপুর সাথে মজা করছিলাম। আপনি এভাবে হুট করে চোরের মতো এসে। আবার চোর? অন্তিক আমার কথার মাঝেই মৃদু হাসলেন। ওনার ঠোঁটের উষ্ণ ছোঁয়া আমার গালের খুব কাছাকাছি এসে থমকে গেল।
উনি আমার অবাধ্য এক গুচ্ছ চুল কানের পেছনে গুজে দিতে দিতে বললেন, নিজের ঘরে নিজের স্ত্রীর কাছে আসার জন্য চোর হতে হয় নাকি? আর তাছাড়া আপনার মুখ থেকেই তো শুনলাম জামাই থাকলে নাকি আজ তার উপরই গিয়ে পড়তেন। তা জামাই তো এখন একদম আপনার সামনেই, বরং বলা ভালো আপনার উপরেই আছে। এখন বলুন, পড়ার ইচ্ছাটা কি পূরণ হয়েছে নাকি আরও কিছু বাকি আছে? ওনার এই চরম লেভেলের ফ্লার্টেটিং কাউন্টারে আমার হার্টবিট যেন 1000 স্পিডে ছুটতে লাগল। লজ্জায় আর আড়ষ্টতায় আমি কোনোমতে 2 হাত দিয়ে ওনার শক্ত চওড়া বুকটাতে কিঞ্চিৎ ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু মিস্টার ডক্টরের ওজনে আমার সেই চেষ্টা একদম ব্যর্থ হল। আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে ওনার এই রোমান্টিক জালে জল ঢালার জন্য চট করে বলে উঠলাম, ধুর! কি যা তা বলছেন? ছাড়ুন আমাকে। আর আপনার না এতক্ষণ ড্রয়িং রুমের সবার সামনে মাথা ব্যথা করছিল? আম্মুকে তো অমন নাটক করে বলে এলেন যে মাথা ধরেছে, উপরে যাচ্ছি। তা এই কি আপনার মাথা ব্যথার নমুনা? আমার এই কথায় অন্তিক এতটুকু দমে গেলেন না। বরং উনি তৎক্ষণাৎ নিজের এক হাত কপালে চেপে ধরে মুখটা একদম কাচুমাচু করে ভীষণ নাটকীয় ভঙ্গিমায় বলে উঠলেন, উফ! হ্যাঁ, একদম ঠিক কথা মনে করিয়েছেন। মাথাটা যে কি ভীষণ ব্যথা করছে। মনে হচ্ছে এই মুহূর্তে আমার কপালে একটা নরম হাতের সেবা খুব দরকার। ডাক্তার হিসেবে সেলফ ডায়াগনোসিস করে বুঝলাম এই রোগের একমাত্র ওষুধ আমার স্ত্রীর একটুখানি আদর আর ভালোবাসা। ওনার এই অনবদ্য অ্যাক্টিং আর চরম চালাকি দেখে আমি আর নিজের হাসি চেপে রাখতে পারলাম না। এক চিলতে হাসি আমার ঠোঁট গলে বেরিয়ে এলো। আমি ওনার বুকে হালকা একটা কিল বসিয়ে মুখটা ফুলিয়ে কৃত্রিম রাগে বললাম, মিথ্যুক! একদম 1 নম্বরের মিথ্যুক আপনি। ড্রয়িং রুমের সবার সামনে থেকে পালিয়ে আসার জন্য অমন মিথ্যে কথা বললেন? আপনার কোনো মাথা ব্যথাই করেনি, আমি জানি। অন্তিক এবার বেশ শব্দ করেই হেসে উঠলেন। সেই ভরাট, ডিপ ভয়েসের হাসির শব্দে আমার ঘরের চেনা দেয়ালগুলোও যেন এক অদ্ভুত মায়ে আচ্ছন্ন হয়ে গেল। উনি হাসতে হাসতেই ওনার 2 হাত আমার গালের দুপাশে রাখলেন। ওনার বুড়ো আঙুল দিয়ে আমার ঠোঁটের কোণের সেই হাসির রেখাটা আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, মিথ্যে না বললে কি শাশুমায়ের হাত থেকে বেঁচে আপনার কাছে আসা যেত বলুন? আপনার আম্মু যেভাবে জামাই আদরে তোড়জোড় করছিলেন, আর আপনি যেভাবে বাবার কোলে, চাচ্চুর কোলে বসে বাবার বাড়ি আসার আনন্দ উপভোগ করছিলেন, তাতে আমি তো পুরো একলা হয়ে যাচ্ছিলাম। নিজের বিবাহিতা স্ত্রীকে একটু নিজের মতো করে পাওয়ার জন্য এইটুকু ডক্টর স্ট্রিক্স খাটানো কি খুব বেশি অন্যায়, ম্যাডাম? ওনার এই সহজ, সরল অথচ তীব্র অধিকারবোধে মাখানো কথাগুলো আমার বুকের ভেতরটা কেমন যেন এক লহমায় ওলটপালট করে দিল। 17 বছরের এই জীবনে উপন্যাসের পাতায় পাতায় কত শত রোমান্টিক সংলাপ পড়েছি, কিন্তু রক্তমাংসের একটা মানুষের মুখ থেকে এতখানি মায়া আর আকুলতা ঝরে পড়তে পারে, তা তার চঞ্চল মনটা কখনো কল্পনাও করতে পারিনি। আমি আর ওনার চোখের দিকে তাকাতে পারলাম না। এক অদ্ভুত, মধুর লজ্জায় আমার চোখের পাতাগুলো ভারী হয়ে এলো। আমি নিচু স্বরে একদম মিনমিন করে বললাম, তাও! এভাবে কেউ মিথ্যে বলে? আম্মু এখন কত চিন্তা করছে বলুন তো? আম্মু একদম চিন্তা করছেন না। উনি ভাবছেন ওনার জামাই এখন ওনার লক্ষ্মী মেয়ের সেবা পেয়ে দিব্যি শান্তিতে ঘুমাচ্ছে। অন্তিক আরও একটু ঝুঁকে এলেন। ওনার চিবুকের সেই হালকা চাপদারির স্পর্শ আমার গলার নরম চামড়ায় লাগতেই সারা শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। পিঠ বেয়ে নেমে গেল সেই চিরচেনা শীতল স্রোত। উনি ফিসফিস করে ওনার ঠোঁট দুটো আমার কানের লতির খুব কাছে নিয়ে বললেন, তা ডক্টর সাহেবের মাথা ব্যথার পারফেক্ট ট্রিটমেন্টটা কি এবার শুরু করা যাবে, আমার পরিণীতা? লজ্জার শেষ সীমায় পৌঁছে আমি আর কোনো কথা খুঁজে পেলাম না। নিজের সমস্ত ঘাড়ত্তারাম আর চঞ্চলতা বিসর্জন দিয়ে আমি ওনার শার্টের কলারটা 2 হাতে শক্ত করে খামচে ধরলাম। ওনার চওড়া বুকের ওমে মুখটা লুকিয়ে একদম বিড়ালছানার মতো গুটিসুটি মেরে ওনার বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। জানলার বাইরে তখন রাতের হাওয়া মৃদু গুঞ্জনে বইছে, আর ঘরের ভেতর উপন্যাসের পাতা ছিঁড়ে বাস্তবের এক টুকরো রূপকথা যেন আমাদের দুজনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। উনি যত কাছে আসছেন ততই যেন এক অজানা শিহরণে হৃদয় দুলে উঠছে আমার। আল্লাহ! এ কেমন অনুভূতি? একই দহন? নাকি ভালোবাসা, নাকি অন্য কিছু? হঠাৎ কিছু মনে পড়ায় আমি তৎক্ষণাৎ দূরে সরিয়ে দিলাম ওনাকে। ছটপট তড়িৎ বেগে উঠে বসলাম। আমার এমন কাণ্ডে নির্ঘাত তাজ্জব বনে গিয়েছেন লোকটা। হঠাৎ উনি কিছু বলতে যাবেন তার আগেই আমি থতমত কণ্ঠে বললাম, দরজা খোলা। আমার এমন কাণ্ডে উনি চুপিসারে বসে রইলেন, পরক্ষণেই বড্ড গম্ভীরভাবে বললেন, রুমের লাইট অফ করে অনেকক্ষণ আগেই জিরো লাইট অন করেছি।
আর এমনিতেও স্বামী স্ত্রীর ঘরে অসময়ে কেউ হানা দেয় না, যেখানে সবাই জানেই যে আমরা এখন একান্তই সময় কাটাচ্ছি। কথাগুলো বড্ড ভারী ধরনের। মগজে ঢুকল না আমার। আমি তৎক্ষণাৎ নিজের ওড়না সামলে বললাম, আপনাকেই বলেছে এক্ষুনি কাকিমনি খেতে ডাকবে আমাদের। উনি প্রত্যুত্তর না করে রুমের আলো জ্বেলে দিলেন। আমি সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে ছুটতে পালালাম। কিন্তু অদ্ভুতভাবে পিছন থেকে এবার আর ডাকলেন না উনি। রাত 10টা পেরিয়ে ডাইনিং টেবিলের পাট চুকেছে সবে। আম্মু আর কাকিমনি রান্নাঘরের কাজ গুছিয়ে নিয়ে আমাকে ইশারায় ডাকলেন ওনাদের শোয়ার ঘরে। আমি গুটি গুটি পায়ে গিয়ে বিছানার এক কোণে বসতেই কাকিমনি দরজাটা আলতো করে টেনে দিলেন। ওনাদের মুখের গম্ভীর ভাব দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন ধিপুধিপ করতে লাগল। ভাবলাম, আবার কোনো ভুল করে বসলাম নাকি। আম্মু আমার পাশে এসে বসলেন। আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোরি মা আমার, তুই তো বড্ড চঞ্চল, বয়সটাও তোর একদম অল্প। 17 বছর এমন কোনো বড় বয়স না। হুট করেই তোর উপর এত বড় একটা সংসারের দায়িত্ব চলে এলো। আমরা তোকে ছোট থেকে অনেক আদরে রেখেছি, কিন্তু এখন তুই একজনের পরিণীতা, কারো ঘরের ঘরণী। কাকিমণিও ওপাশ থেকে এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বেশ নরম গলায় বললেন, হ্যাঁ রে তোরি, বিয়ে জিনিসটা কিন্তু শুধু পুতুল খেলা বা উপন্যাসের ওই রিলস দেখার মতো রোম্যান্টিক গল্প না। এটা একটা সারা জীবনের বোঝাপড়া। অন্তিক ছেলেটা যেমন গম্ভীর, তেমনি কিন্তু ভীষণ দায়িত্ববান আর কেয়ারিং। প্রথম দিন থেকেই দেখছি ও তোকে কতটা চোখে চোখে রাখছে। আমি মাথা নিচু করে ওনাদের কথা শুনছিলাম। আম্মু আমার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বললেন, সংসারে টুকটাক মানবিমান ঝগড়া হবেই। কিন্তু মনে রাখিস মা, একটা পুরুষ মানুষ যখন সারাদিন বাইরের খাটুনি খেটে ঘরে ফেরে, তখন সে তার স্ত্রীর কাছে একটু শান্তি খোঁজে, একটু আশ্রয় চায়। সংসার টিকিয়ে রাখতে হলে মেয়েদের একটু ধৈর্যশীল আর নরম হতে হয়। স্বামী যদি কখনো কাছে ডাকে, তবে নিজের কোনো বড় রকমের অসুস্থতা বা অপারগতা না থাকলে কখনো তাকে ফেরাতে নেই, অবহেলা করতে নেই। অবহেলা আর উপেক্ষা পেলে কিন্তু একটা সময় পর স্বামীর মন উঠে যায়, তখন আর ঘরে মন টেকে না। কাকিমণি আম্মুর কথার পিঠে যোগ করে বললেন, একদম ঠিক কথা। পুরুষ মানুষের মন কাচের মতো, একবার যদি সেখান থেকে স্ত্রীর প্রতি টান বা শ্রদ্ধা উঠে যায়, তবে সেই সংসার শুধু নামেই টিকে থাকে, ভেতরে কোনো প্রাণ থাকে না। তোর এই ঘাড়তারামো আর চঞ্চলতাগুলো এখন আস্তে আস্তে একটু সামলাতে হবে। অন্তিককে বুঝতে চেষ্টা করবি। ও যেমন তোকে সম্মান দেয়, তুইও ওনার ভালোলাগামন্দলাগার দিকে খেয়াল রাখিস। আম্মু আর কাকিমনির এই সহজ, বাস্তব আর গভীর উপদেশগুলো আমার 17 বছরের ছোট্ট মগজে যেন এক নতুন পৃথিবীর দুয়ার খুলে দিল। উপন্যাসের পাতায় তো শুধু ভালোবাসার রঙিন দিকটাই পড়ে এসেছি, কিন্তু একটা সংসার টিকিয়ে রাখার পেছনে যে এতটা ত্যাগ আর পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজন হয়, তা এই প্রথম উপলব্ধি করলাম। আমি আম্মুর বুকে মাথা রেখে ফিসফিস করে বললাম, আমি চেষ্টা করব আম্মু। ওনার মন যাতে কখনো খারাপ না হয়, আমি খেয়াল রাখব। আম্মু হেসে আমার কপালে একটা চুমু খেলেন। কাকিমুনি বললেন, অনেক রাত হলো, এবার তোর ঘরে যা। জামাই হয়তো তোর জন্য অপেক্ষা করছে। ওখান থেকে বিদায় নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। আম্মুদের এমন কথায় লজ্জায় লাল নীল বর্ণ ধারণ করেছি শিওর, কিন্তু আকস্মিক বুকের ভেতরের চঞ্চল তরিটা যেন এক নিমেষেই অনেকটা পরিপক্ব আর শান্ত হয়ে উঠেছে। গল্পের নাম হুটহাট পরিণীতা। পর্ব 2। লেখনী নওরিন কবির তিশা। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।